আমার নাম জালাল মিয়া। এটি আমার জীবনের সাথে ঘটা সত্য এবং বাস্তব একটি ঘটনা, যেটি আমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল। আমার বাড়ি যশোরের মনিরামপুরে। ঘটনাটি যখন আমার সঙ্গে ঘটে তখন আমার বয়স 21 বছর ছিল। আমি পেশায় একজন রিক্সা চালক। রিক্সা চালিয়েই আমি আমার ছোট্ট পরিবারটাকে টেনে চেনে কোনোভাবে নিয়ে যেতাম। আমার পরিবারে আমার মা এবং ছোট্ট একটা বোন ছিল। এই ছিল হচ্ছে আমার পরিবার। আমার বাবা অনেক বছর আগে মারা গিয়েছে। তারপর থেকেই পুরো সংসারের দায়িত্ব আমার উপর এসে পড়েছে এবং সেই থেকেই আমি আমার সংসার কোনো মতো টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু সেই রাত, সেদিন আমি প্রথমবারের মতো আরিবার সঙ্গে পরিচিত হই এবং আরিবা আমার জীবনটা একদম পাল্টে দিয়েছিল। আরিবা কে ছিল এবং কেনই বা সে জিনের দেশ থেকে আমার কাছে এসেছিল, সেই অলৌকিক ঘটনা শুনতে হলে আপনাকে এই ঘটনার এবং ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আরেকটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করুন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যারা এখন পর্যন্ত আমাদেরকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে এই ভিডিওতে একটা কমেন্ট করে রাখুন। তাহলে চলুন আমরা সরাসরি বেশি কথা না বাড়িয়ে আমাদের গল্পের পরবর্তী অংশে চলে যাই এবং জালাল মিয়ার জীবনের ঘটনাটা আমরা শুনতে চলে যাই। সেদিনকে এক পূর্ণিমার রাত ছিল। আমি পেশায় একজন রিক্সা চালক হওয়ার কারণে শহর থেকে রিক্সা নিয়ে প্রায় দিনই আমি বাড়িতে ফিরে আমাদের বাড়ির পাশের যে খেয়াঘাটটা ছিল সেখানে গিয়ে বসে থাকতাম। কারণ মাঝে মধ্যে আমাকে কিছু বিষাদে ঘিরে ফেলতো। খুব খারাপ লাগতো, কারণ আমার জীবনটা এরকম না হয়ে অন্যরকম তো হতে পারত, কিন্তু এরকমটা না হয়ে জীবনটা অন্যরকম হওয়ার কারণে আমার খুব আক্ষেপ হতো। যদি কেউ আমাকে আমার জীবনটা পরিবর্তন করতে সাহায্য করত, মাঝে মধ্যে আমি ভাবতাম যদি কোনো অলৌকিক জিনিস আসতো আমার জীবনে, সেটাই হয়তো কিছুদিন পরে সত্যি হয়ে গিয়েছিল। এটা আমি কল্পনা করতে পারিনি। আমি প্রায় প্রত্যেক দিনই গ্রাম থেকে রিক্সাটা নিয়ে শহরে যেতাম। শহর থেকে আমার গ্রাম খুব বেশি দূরে ছিল না, মফস্বল শহরে থাকতাম আমি। মানে শহর থেকে 4-5 কিলোমিটার দূরেই আমার বাড়ি ছিল। মূল যে একটা রাস্তা ছিল, ওই রাস্তা ধরে আমি আমার গ্রামের দিকে, মানে শহর থেকে গ্রামে ফিরতাম এবং ফিরতে ফিরতে একটা রাত হয়ে যেত। যেহেতু অনেক রাত পর্যন্ত আমি রিক্সা চালাতাম, যেহেতু খুব বেশি দূরে ছিল না, সকালবেলা গিয়ে দুপুরবেলা বাড়িতে চলে আসতাম। খাওয়া দাওয়া শেষ করে আবার 3টা-4টার দিকে আবার যেতাম। গিয়ে প্রায় রাত 8টা-9টা পর্যন্ত রিক্সা চালিয়ে তখন আমি আবার বাড়িতে ফিরে আসতাম। এটাই আমার নিয়মিত রুটিন ছিল। আর যেদিনকে যেতাম না সেদিনকে আমি আমার ফসলি জমিতে কাজ করতাম। আমার ফসলি জমি ছিল, আমার আব্বা আমার জন্য অল্প কিছু জমি জমা রেখে গিয়েছিল, সেগুলোতে চাষবাস করতাম। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন আমার আব্বা মারা যায়। এরপরে পুরো সংসারের দায়ভার এসে পড়ে আমার উপর। আমার আব্বা যখন মারা যায় তখন আমার ছোট বোনের বয়স মাত্র 2 বছর এবং সেই সময় থেকেই তাকে এবং পরিবারকে লালন পালন করতে আমার সমস্ত পরিশ্রম। আমার পড়ালেখা পরবর্তীতে আর কন্টিনিউ করা হয়নি, তবে আমি পড়ালেখা বেশ ভালোই জানি, ইংরেজি এবং বাংলা বেশ ভালোভাবে পড়তে জানি। তবে খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করব। শুরুতে ওর বাড়িতে কামলা খেটে, বিশেষ করে চেয়ারম্যানের বাড়িতে আমার মা কাজ করত, কিন্তু আমার মায়ের কষ্ট দেখে আমি তারপর নিজেই সমস্ত কাজ করতে শুরু করি। ইয়াং বয়স থেকে আমি জমি জমা চাষ করি আর তারপর একটা রিক্সা কিনি, যেটা কিনা শহরে চালিয়ে প্রায় দিনই বাড়িতে ফিরে আমি মোটামুটি ভালো একটা রোজগার করি। সেদিনকে ছিল এক পূর্ণিমা রাত। আমার গানের গলা বেশ ভালো ছিল, আমি খুব সুন্দর গান গাইতে পারতাম। এটাই হয়তো আমার জীবনে আশীর্বাদ হয়ে নিয়ে এসেছিল, তবে এত ভালো ছিল না যে শিল্পী হব। আমার গানের গলা যেই শুনতো সেই বলতো বেশ ভালো। সেই একটা অভ্যাসই আমার লাইফকে হয়তো চেঞ্জ করে দিয়েছে। সেদিন রাত্রেবেলা অনেকটা বেশি রাত হয়ে গিয়েছিল বাসায় ফিরতে ফিরতে। রাত তখন প্রায় 10টার কাছাকাছি হবে। এমনটা হয়েছিল কারণ ওই দিনকে আমি বড় একটা টিপ পেয়েছিলাম, সেটা নিয়ে শহরের পাশেই একটা জায়গায় গিয়েছিলাম। সাধারণত এরকম টিপ হয় না, তবে সেদিনকে একটু বেশি ইনকাম হয়েছিল। আস্তে আস্তে প্রায় রাত 10টা। তবে শহর থেকে আমার গ্রামের বাড়ি খুব বেশি দূরে না, 4-5 কিলোমিটার দূরে ছিল। সেদিনকে আমি রিক্সা চালিয়ে প্রায় বাড়িতে ফিরছিলাম। বেশ খানিকটা ক্লান্ত লাগছিল আর মনটা বেশ ফুরফুরা ছিল, আনন্দিত ছিল, যার কারণে আমি গান গাইতে গাইতে রিক্সা নিয়ে আসছিলাম। চারিপাশে যেহেতু কেউ ছিল না, জ্যোৎস্না রাত, গ্রামের ফাঁকা রাস্তা, একদম শুনশান রাস্তা, দুই পাশে কোনো বাড়িঘর তো নেই, একদম অন্যরকম একটা পরিবেশ। আমার মন তখন এত আনন্দিত ছিল এবং খুশি ছিল, যাওয়ার পথে মায়ের জন্য বেশ কিছু খাবার এবং মিষ্টি নিয়ে যাচ্ছিলাম, কারণ আজকে একটু বেশি ইনকাম হয়েছে।
শহর থেকে মাঝে মধ্যে আমি এগুলো নিয়ে যাই। আমাদের পরিবার কিন্তু খুব বড় না, ছোট বোন যে কিনা ক্লাস 8-এ পড়ে, আর আমি হচ্ছে রিক্সা চালাই, আমার মা আছে। তো তাদের জন্য আমি সমস্ত খাবার দাবার নিয়ে যাচ্ছিলাম। তো সেই মুহূর্তে আচমকা আমি খেয়াল করলাম যে চারিদিকে বাতাসটা একটু বেশি জোরে বইতে লাগলো। যখন আমি ফাঁকা ওই শুনশান ভিটার কাছাকাছি আসলাম, আমাদের বাড়ি যেতে একটা শুনশান ভিটা পড়ে, সেখানে ভিটার আগে একটা খুব বিরাট বড় বটগাছ আছে। বটগাছের কাছে আসতেই বটগাছের পাতাগুলো এত জোরে নড়ে উঠলো, মনে মনে ভাবলাম হয়তো বৃষ্টি আসবে, কারণ চারিদিকে ঠান্ডা বাতাস ছিল। জ্যোৎস্না তখন ঢেকে যাচ্ছিল কালো মেঘে, সম্ভবত বৃষ্টি আসবে সেটা ভেবে আমি খুব দ্রুত রিক্সা চালাচ্ছিলাম। এবং একটু সামনে এগোতেই আমি খেয়াল করলাম যে কোনো একটা সুঘ্রাণ আমার চারপাশে ঘুরে গিয়েছে, এবং সেই সুঘ্রাণটা অত্যাধিক রকমের ভালো সুঘ্রাণ। সুঘ্রাণটা আমার নাকে আসতেই আমি তখন মনে মনে ভাবলাম, সুঘ্রাণটা কোত্থেকে আসছে কিছুই তো বুঝতে পারছি না। আমি সেই সুঘ্রাণের ঘ্রাণ, তারপর আবার চাঁদের আলো, এদিকে আমার নিজের কাছে মনে আনন্দ লাগছে, সব মিলিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিলাম। সেই মুহূর্তে কেন যেন মনে হচ্ছিল যে আমার পাশ দিয়ে কেউ আমাকে ফলো করছে এবং আমাকে দেখছে, কিন্তু আমি যখন ডান দিকে তাকালাম আমি কাউকে আসলে দেখতে পেলাম না। আমি ওদিনকে বেশ ভালো গান ধরেছিলাম এবং বাড়ি পর্যন্ত গান গাইতে গাইতে চলে আসলাম। বাড়িতে আসার পর মাকে খাবারগুলো দিলাম, বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম যেহেতু আজকে। তারপর আরও বেশ কিছু জিনিস এনেছিলাম, সেগুলো ছোটো বোনকে দিলাম। বেশ আনন্দিত মন নিয়ে আমি গামছাটা নিয়ে পুকুর পাড়ে, মানে হচ্ছে নদীর ধারে চলে গেলাম। আমাদের ওখানে শান বাঁধানো নদীর ঘাট ছিল, যেখানে আমাদের এই এলাকার সকলে গোসল করতে গিয়ে, এবং সেটা সরকারিভাবে সব করে দিয়েছিল, যার কারণে খুব ভালো একটা জায়গা ছিল সময় কাটানোর জন্য এবং গোসল করার জন্য। রাত্রেবেলা প্রায় দিনই যখন আমি ফিরতাম আমি ওখানে গিয়ে গোসল করতাম। বেশিরভাগ দিনই সন্ধ্যা 6টা 7টা বা 8টার দিকে ফিরে আসতাম, তবে দেরি হয়ে গিয়েছিল বলে আজকে রাত্রে 10টা বাজে। এরকম জ্যোৎস্না রাতে এখানে দাঁড়িয়ে গোসল করা আসলে খুবই মজার বিষয় হবে। আমি গোসল করার আগে সেখানে আগে বসে শরীরটা জুড়িয়ে নিচ্ছিলাম, আবার বাসায় গিয়ে খেতে হবে, সকাল আমার জন্য অপেক্ষা করছে। আমি সেই বটগাছটার নিচে বসলাম। ওখানে একটা বড় বিশাল আকৃতির বটগাছ আছে সিঁড়ির পাশে। সেখানে বসার পর বাতাসে যেন শরীর একদম জড়িয়ে যাচ্ছিল। আমি আবার গানের টান ধরলাম। এত সুন্দর গানের গলা আমার, যে মাঝে মধ্যে যখন এখানে দুপুরবেলা বসে গান গাই গোসল করতে আসার সময়, তখন সবাই আমার গানের গলা শুনে বেশ অবাক হয়, বলে কি যে খুব সুন্দর গান করিস তুই। আমি নিজেও জানি, খুব সুন্দর করে আমি গানের টান দিলাম এবং গান গাইতে শুরু করলাম। আশ্চর্যজনকভাবে আমি যখন চোখ খুললাম আমি দেখলাম যে আমার সামনে কোনো একটা আলোকিত বস্তু দাঁড়িয়েছিল, কিন্তু চোখ খোলার সঙ্গে সঙ্গে সেই জিনিসটা সেখান থেকে গায়েব হয়ে গেল, এবং সেটা একটা ঢালু জায়গার উপরে শূন্য হাসছিল মনে হচ্ছিল। আমি মনে করলাম এটা চোখের ভ্রম, কিন্তু চারিদিকে এক অন্যরকম সুগন্ধিতে ভরে গিয়েছে। সেই সুগন্ধি যেটা কিনা আমি রিক্সা দিয়ে আসার সময় পাচ্ছিলাম। আমি চারিদিকে এদিকে দিকে তাকালাম, কিন্তু তখন কাউকে আমি দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, সেটাকে আমি অগ্রাহ্য করে নিচে চলে গেলাম। গোসল টোসল করে আমি বাড়িতে চলে আসলাম। ওই দিনকার কথা আমি প্রায় ভুলেই গেলাম, কারণ হচ্ছে আমার সাথে যা ঘটেছে তা বিন্দুমাত্র সামান্য একটু বিষয়। হয়তো আমার চোখের ভুল হতে পারে, আর দ্বিতীয়ত হচ্ছে সুঘ্রাণ আসতেই পারে। ফুলের সুঘ্রাণ, এরকম ফুল সব জায়গায় থাকতে পারে, যেহেতু এখন এরকম একটা গ্রীষ্মের সময়, গরমের সময় ফুল টুল ফুটে আছে আশেপাশে, সেই সুঘ্রাণ আমার নাকে আসতে পারে, সেরকম আমি ভাবছিলাম। তবে ঘটনার আসল বিক্রিয়া ঘটতে শুরু করলো তার পরের দিন থেকে, যেটা আমাকে সত্যি অবাক করেছে। আমি ওই দিনকে বাড়িতে গিয়ে তো খেয়ে ঘুমিয়ে পড়লাম। তার পরের দিন আমি আবার গেলাম রিক্সা চালানোর উদ্দেশ্যে শহরে। সারাদিন রিক্সা চালালাম, ওদিনকে দুপুরবেলা বাড়িতে আসলাম না। রাত্রেবেলা রিক্সা টিক্সা চালিয়ে 8টার দিকে আমি বাড়িতে আসবো, তখন রাত হয়ে গিয়েছে। আশেপাশে গাড়ি ঘোড়া আছে, কারণ ওই সময়টাতে গাড়ি ঘোড়া থাকাটা স্বাভাবিক বিষয়। তো ওই মুহূর্তে 8টার সময় আমি ওইখানে যখন আসলাম তখন সম্পূর্ণ রাস্তা ফাঁকা, কোনো গাড়ি ঘোড়াও নেই, কোনো ভ্যানও নেই, কোনো মানুষজনও নেই। আর সাধারণত এত সকাল সকাল মানুষজন এখানে দিয়ে চলাচল বন্ধ করে দেয় না, তবে ওই সময় ওই রাস্তাটায় কেউ ছিল না। আমি খেয়াল করলাম ওই বট গাছের কাছে, ভিড়ার কাছে যেতেই একটা হাত আমাকে ইশারা দিয়ে দাঁড় করালো। আমি দাঁড়ালামও, কারণ হচ্ছে আমি যে পথে যাচ্ছি সেই পথে যদি কোনো প্যাসেঞ্জার পাই নিয়ে গেলাম, তাতে কোনো সমস্যা নেই। আর সাধারণত রিক্সা ওই সময়টাতে এই গ্রাম অঞ্চল দিয়ে চলতো না, শুধু তো চলতো শহর অঞ্চলে। আর আমার এই এলাকার ভিতরে আমার আর আরেক ভাইয়ের, আমার পাশের গ্রামের একজনের রিক্সা ছিল, আমরা দুজনেই শহরে যেতাম রিক্সা চালানোর জন্য। তো সকালে রিক্সা দেখলে একটু অবাক হতো, তাতে চড়ার জন্য ইয়ে করতো আমার গ্রামের মানুষজন, আশেপাশের মানুষজন রিক্সা চড়তে চাইতো। তো আমি ভাবলাম যে হয়তো কেউ যাবে, তো আমি সেখানে দাঁড়ালাম। আমি দেখলাম একটা মেয়েটার পরনে এক ধরনের গোলাপি রঙিন জামা, আর সেই সাথে তার মুখে নাকাব দেওয়া, আর তার চোখটা শুধুমাত্র দেখা যাচ্ছে, হাতটাও একদম নাকাব দিয়ে ঢাকা, চোখ ছাড়া আর কোনো কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে না।
আমার লাইট ছিল রিক্সায়, তখন আমি একটা লাইট লাগিয়েছিলাম। তো সেই লাইট দিয়ে আমি রাত্রেবেলা আসতাম। এটা শুধুমাত্র আমার নিজের শখ থেকে লাগিয়েছিলাম এবং সেটা আমি নিজে বানিয়েছিলাম। লাইটটা এক ছোট বাল্ব দিয়ে, ওই মোবাইলের ব্যাটারি দিয়ে আমি নিজে বানিয়েছিলাম। তো সেটা আমি রাত্রেবেলা আসার সময় জ্বালাতাম। তো আমি সেটা অন করলাম। অন করার পরে মেয়েটি তার চোখের উপরে হাতটা রাখলো। সে তো আলোতে কমফোর্ট ফিল করছে না। তো আমি তখন আলোটা বন্ধ করে দিলাম, দিয়ে বললাম যে আপনি কোথায় যাবেন? রিক্সা থামালেন যে? মেয়েটি কোনো কথার উত্তর দিচ্ছিল না। কোনো উত্তর না দিয়ে সে আমার রিক্সায় উঠে বসলো। আমি বললাম যে আরে আপনি কোথায় যাবেন সেটা তো বলবেন না, জিজ্ঞেস করে আপনি কেন উঠলেন? আমি তো ওদিকে নাও যেতে পারি। সে কোনো কথার উত্তর দিচ্ছিল না। তারপর আমি যাই হোক বাধ্য হয়ে তাকে তো নামিয়ে দিতে পারছিলাম না, যেহেতু সে একটা মেয়ে মানুষ, আর তাকে এরকমভাবে নামিয়ে দেওয়াটাও আমার জন্য একটু কষ্টসাধ্য বিষয়। আমি চালাতে শুরু করলাম। বেশ খানিক্ষণ পর আমি আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কোথায় যাবেন বলুন তো? আমি কিন্তু এই গ্রামের বেশি যাব না। মেয়েটি তখন প্রথমবারের মতো জবাব দিল, আসলে আমিও ওই গ্রাম পর্যন্তই যাব, আর একটু সামনে পর্যন্ত। আপনি আমাকে নামিয়ে দিয়ে আসতে পারলে বেশ ভালো লাগবে আমার কাছে, কারণ আমি একটা বিপদে পড়েছি। আমি বললাম যে আরো অনেকে তো আছে এখানে, এখানে দিয়ে তো ভ্যান চলে, সেই ভ্যানে আপনি যেতে পারতেন। মেয়েটি তখন বলল যে না, আমি রিক্সায় যাব, সেই জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনার জন্য অপেক্ষা করছি। আমি তখন বললাম, আমার জন্য অপেক্ষা করছেন মানে? আপনি জানেন যে আমি এদিক দিয়ে যাই? সে তখন বলল, হ্যাঁ আমি জানি আপনি এদিক দিয়ে যান, এবং রিক্সায় চড়বো বিদায় আমি দাঁড়িয়ে আছি। আপনি ছাড়া তো আর কেউ এদিক দিয়ে রিক্সা নিয়ে যায় না, তাই আপনার জন্য বসে আছি অপেক্ষা করে। আমি তখন জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কি ওই গ্রামেই? সে বলল, জি না, আমি ওইখানে যাচ্ছি একটা কাজে, এক জায়গায় বেড়াতে, আপনি চলুন। তারপর আমি যেতে শুরু করলাম। যেহেতু অনেকটা পথ বাকি আছে, আরও 3 কিলোমিটার মতো পথ বাকি আছে, আমি আস্তে আস্তে চালিয়ে যাচ্ছিলাম। আর বাতাসও তখন ফুরফুর করে হচ্ছিল। তো তখন আমি গুনগুন করে গান গাইতে শুরু করলাম, একটা গান ধরলাম। মেয়েটি তখন পেছন থেকে বলল যে গান কি আপনি গাচ্ছেন? তখন আমি বললাম যে হ্যাঁ, সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি গান গাচ্ছি না। তখন মেয়েটি আবার বলল যে খুব সুন্দর গাচ্ছেন, আপনি শুনান, আমার কাছে বেশ ভালো লাগছে। আমি তখন বললাম, সত্যি? আসলে না, আমি ভালো গান গাইতে পারি না। মেয়েটি তখন আবার আমাকে বলল, আপনি গান গাবেন নাকি আমি রিক্সা থেকে নেমে যাব? কথা বলতে তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। মেয়েটির প্রতি আমার তেমন কোনো আগ্রহ ছিল না, কিংবা সে কোনো মেয়ে মানুষ, সেসব বিষয় নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না। তবে সে যে তোমার গুনগুন করা গান শুনে ফেলেছে, তাহলে তাকে গান শোনাতেই হয়। আমি একটা গান ধরলাম। গানটা এত সুর এবং মনোযোগ দিয়ে গাইলাম যে সে অবাক হয়ে আমার দিকে ফিরে বলল কি যে কি আশ্চর্য, এত সুন্দর গান করেন আপনি, এত সুন্দর গানের গলা আপনার। সত্যি আমি মুগ্ধ হয়েছি আপনার গানের গলা শুনে। সে আমাকে এরকম করে পাম্পটি দিতে শুরু করলো। আমি বললাম, আরে না, আপনি কি বলছেন? আমার গানের গলা এত সুন্দর না, মোটামুটি সুন্দর, তবে সত্যি সত্যি আপনি প্রশংসা করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। তারপর আমি প্রায় সেই গ্রাম পর্যন্ত পৌঁছে গেলাম। সে আমাকে বলল যে আর একটু সামনে এগিয়ে দিয়ে আসুন। আমি দেখলাম যে আমার যে বাড়ি তার থেকে আর একটু সামনে খালপাড়ের একটা শুনশান জায়গা আছে, সেখানের একটা গাছের গোড়ায় সে নামলো। আমি বললাম কি যে এখানে তো কোনো বাড়িঘর দর নেই, বাড়িঘর দর আরও প্রায় 2-3 মিনিট হেঁটে গেলে তারপর সামনে পড়বে। সে তখন বললো, আমি এখানেই নামবো, আপনি আমাকে এখানে নামিয়ে দিয়ে তারপর চলে যান। নামিয়ে দিয়ে তারপর আমি চলে যাব। তো সে তখন আমাকে ভাড়া দিচ্ছিল না। আমি বললাম, কিছু ভাড়া দেবেন না? সে তখন বলল যে না, আমার কাছে কোনো টাকা নেই, আপনি আমাকে এই পর্যন্ত নামিয়ে দিয়ে গেছেন, একটা মেয়ের হেল্প করেছেন, সেটা কি অনেক বড় বিষয় না? আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনার কাছে টাকা না থাকলে তো কিছু করার নেই, তাহলে আপনি চলে যান। মেয়েটি তখন আমার দিকে তাকিয়ে আছে। আমি রিক্সাটা ঘুরিয়ে বাড়ির দিকে চলে আসলাম। আমি কয়েকবার পেছন দিকে তাকাবো বলে আর তাকালাম না, কারণ মেয়েটি কি না কি ভাবে, তাই বলে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর আমি যখন রিক্সাটা রাখতে যাব, তখন দেখলাম রিক্সার পাটাতনে একটা ব্যাগ রাখা। আমি ভাবলাম হয়তো মেয়েটার ব্যাগ। ব্যাগের ভিতরে ভালো মতো খুঁজে খুঁজে দেখলাম ব্যাগের ভিতরে 2টো খাবারের প্যাকেট রাখা। তবে প্যাকেটটা আমাদের এখানকার হোটেলগুলো যেরকম প্যাকেট দেয় সেরকম কোনো প্যাকেট নয়। প্যাকেটের ভিতরে কাঠের বাক্সের মধ্যে তৈরি করা এক ধরনের জিনিস, এবং তার ভিতরে মিষ্টি জাতীয় কিছু রয়েছে, সম্ভবত মিষ্টি। আমি সেখান থেকে ভালো মতো শুকে দেখলাম না, সত্যি সত্যি মিষ্টি। মেয়েটিকে তাহলে তার মিষ্টির প্যাকেট রেখে গিয়েছে এখানে। আমি শীঘ্রই আমার রিক্সাটা ঘোরালাম। রিক্সাটা ঘুরিয়ে তখন সামনের দিকে গিয়ে দেখি মেয়েটি সেখানে নেই। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে সেখানে আমি কাউকে পেলাম না। তারপর আমি রিক্সা নিয়ে আসতে যাবো, তখন মেয়েটা পিছন থেকে ডাক দিল, বলল কি যে আপনি কি কাউকে খুঁজছেন? আমি মেয়েটার আচরণ দেখে সত্যি আশ্চর্য হয়ে গেলাম। সে তখন আমাকে বলল যে কাউকে খুঁজছেন? আমি বললাম, হ্যাঁ, আপনাকে খুঁজছি, আপনার এই মিষ্টির প্যাকেট 2টো রেখে গিয়েছেন। মেয়েটি তখন বলল, এটা আপনার জন্য, আপনি নিয়ে যান,
আমি ভুল করে রাখিনি, আপনার জন্যই রেখেছি। আমি দেখতে চেয়েছিলাম যে আপনি সত্যি সত্যি আমাকে এখান পর্যন্ত ফ্রিতে দিয়ে যান কিনা, এবং আপনি যে ফেরত আসবেন সেটা আমি জানি, কিন্তু অনেকটা দেরি করে ফেলেছেন। আমি এতক্ষণ পর্যন্ত আপনার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। তখন আমি বললাম, আচ্ছা আমার ভুল হয়ে গিয়েছে, তবে এগুলো তো আপনার। মেয়েটি তখন বলল, না এগুলো আপনি নিয়ে যান, আপনার গানেরগুলো আমার খুব ভালো লেগেছে, আর আপনাকে তো আমি কোনো টাকা দিতে পারিনি, এই জন্য এই দুটো মিষ্টির পোটলা আপনার জন্য, আপনি নিয়ে যান। এক প্রকার জোর জবরদস্তি করেই আমাকে দিয়ে দিল। আমি তখন নিয়ে চলে আসলাম। এরকম অদ্ভুত কাস্টমার বা অদ্ভুত যাত্রী এর আগে আমি কখনো দেখিনি। আমি তখন সেগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম, আমার মা এবং বোনদেরকে দিলাম। ওরা প্রথমে খেয়ে অবাক হয়ে গেল, বলে কি যে এত ভালো এবং সুস্বাদু মিষ্টি। কারণ সত্যি কথাই এত স্বাদযুক্ত মিষ্টি আমি আমার জীবনে কোনোদিন খাইনি। খুব অদ্ভুত রকমের মিষ্টি ছিল এবং খুব স্বাদের ছিল। বিশেষ করে বক্সগুলো এত সুন্দর কাঠ দিয়ে তৈরি করা, এরকম বক্স আমি এর আগে কখনো দেখিনি। মেয়েটি মিষ্টির বক্সটা কোত্থেকে আনলো সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, মিষ্টিগুলো যেহেতু সে আমাকে উপহার হিসেবে দিয়েছে আর তার কাছে ভাড়াও নেই, তো সেটা আমি গ্রহণ করেছি এবং মিষ্টিগুলো খেয়েছিও। অত্যাধিক রকম সুস্বাদু ছিল। মিষ্টিগুলো খেয়ে আমি সেদিনকে রাত্রে ঘুমিয়ে পড়লাম। আর আমার নিয়মিত রুটিন ছিল যে আমি নিয়মিত রিক্সা চালাতে যাই শহরে। তবে আগামীকালকে উঠে আমার ধান খেতে কিছু কাজ ছিল, কারণ হচ্ছে ধানের সেচ দিয়েছিলাম প্রায় সপ্তাহখানিক আগে, সেই সেচের পানি শুকিয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে কি সেচ দেওয়ার কথা ছিল, তো সেই সেচ দেওয়ার জন্য যেতে হবে। আমি মোটামুটি ভালো একটা স্বাবলম্বী, রিক্সা চালিয়ে বেশ ভালো স্বাবলম্বী, যা ইনকাম হয় তা দিয়ে আমার পরিবার, ছোট্ট পরিবার যেহেতু, খুব ভালোভাবে টেনে টেনে চলে যেত, আর কোনো সমস্যা হতো না। আমি যখন ধান খেতে গেলাম পরের দিন সকালবেলা উঠে, দেখলাম ধান খেতের পানি প্রায় শুকিয়ে গিয়েছে। আর যেরকম কাঠফাটা রোদ হয় প্রত্যেক দিন, এই রোদের ভিতরে তো শুকিয়ে যাওয়াটা স্বাভাবিক বিষয়। তো শুকিয়ে যাচ্ছিল সবকিছু। তো আমি তখন মনে মনে ভাবলাম যে সেচ দেওয়া উচিত। তো সেচ দেওয়ার জন্য আমি যে মেশিনওয়ালা আছে তার কাছে আমি গেলাম, গিয়ে বললাম যে সেচ দিতে হবে, কাকা মেশিনটা ফাঁকা আছে কিনা। তো যেহেতু সকলে ধান লাগিয়েছে, মেশিন সারা দিন হচ্ছে গিয়ে এরকমভাবে বুক থাকে, তো বললো তুই রাত্রেবেলা আসিস, রাত্রে আসলে তখন আমি সেচ দিয়ে দিব, ঠিক আছে। তো আমি ওই দিনকে আর গেলাম না, কারণ হচ্ছে গিয়ে একদিন দুদিন আমার বিশ্রাম নেওয়া উচিত। প্রত্যেকদিন যদি আমি যাই রিক্সা চালাতে তাহলে তো অসুস্থ হয়ে পড়বো। তো ওই দিন আমি আমার বিকেলে স্কুল মাঠে গেলাম। স্কুল মাঠে গিয়ে আমি মাঝে মধ্যে ফুটবল খেলতাম, এটা আমার খুব ভালো ছিল, আমি খুব ভালো ফুটবল খেলতে পারতাম। তো ফুটবল খেলে আমি তখন হচ্ছে গিয়ে রাত্রেবেলা বাড়িতে আসলাম। বাড়িতে এসে ওই টুকটাক আমাদের দোকান টোকানে আড্ডা দিলাম আশেপাশের দোকানে। তো রাত্রেবেলা প্রায় দিনই আমার কিন্তু নদীর পাড়ে যাওয়া হতো এবং গিয়ে সেখানে বসে থাকতাম, যেহেতু আমার বাড়ির সাথেই মাত্র 1 মিনিটের মতো লাগে নদীর পাড়ে যেতে। তো নদীর পাড়ে গিয়ে বসলাম, আমার বন্ধু ছিল 2জন, তার সঙ্গে গল্প গুজব করলাম। তো ওরা তখন বললো কি যে তুই গান গা একটু। আমি তখন ওদেরকে গান শোনালাম। তো গান যখন শোনাচ্ছিলাম তখন একটা অদ্ভুত সুঘ্রাণ আমার নাকে আবার ভেসে আসতে লাগলো, যে ওই যে অদ্ভুত সুঘ্রাণটা আমি মাঝে মধ্যে পাই যখন আমি গান গাই, বিশেষ করে সবসময় পাই না। তো ওরা যখন ছিল ততক্ষণ ওই ঘ্রাণটা ওইখানে আসতেছিল। তো ওরা, আমি বলতেছিলাম যে একটা ঘ্রাণ পাচ্ছিস তোরা? তোরা বললো কি যে কই না তো, কোনো ঘ্রাণ তো পাচ্ছি না। আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ ওই ফুলের ঘ্রাণটা, এত সুন্দর একটা পারফিউমের ঘ্রাণ যেটা আমি পাচ্ছি, অথচ ওরা পাচ্ছে না। আর আশ্চর্য হয়ে যাচ্ছে আমি এটা ভেবে যে এই ঘ্রাণটা এর আগে আমি ওই মেয়েটার শরীরে পেয়েছি। ওই মেয়েটা যেদিন আমার রিক্সা উঠেছিল, মানে গতকালকে, তখন ওই মেয়েটা যখন উঠেছিল তখন ওই মেয়েটার শরীরে এই ঘ্রাণটা ছিল, এবং পরবর্তীতে যখন আমি সেখানে আবার ফেরত যাই তখন এই ঘ্রাণটা আমি তার শরীরে পেয়েছি। তার মানে কি, আমি আশেপাশে তাকাতে শুরু করলাম, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না। পরে মনে মনে ভাবলাম হয়তো কোনো ফুলের সুঘ্রাণ হবে, এরকম সুঘ্রাণ তো হতেই পারে। তো আমার বন্ধুরা তখন গান গাইতে শুরু করলো, আমরা সকলে মিলে গান গাচ্ছিলাম। তো ওরা কি বেশ কিছুক্ষণ পর বললো কি যে আচ্ছা ঠিক আছে থাক, আমরা চলে যাই, তুই যাবি না? আমরা তোরা যা, একটু পরে আসবো। তো এখানে আমার একা একা বসে থাকতে খুব ভালো লাগে। বিশেষ করে আমার মাঝে মধ্যে যখন একা একা বসে গান ধরি, আমার ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় এখানে আমরা কত ঝাপাঝাপি করতাম, আর এখন বড় হয়ে গিয়েছি, এখন আবার পরিবারের দায়িত্ব রয়েছে। তো সব মিলিয়ে আমি বেশ চিন্তিত থাকতাম আমার পরিবারকে নিয়ে। বোনকে বিয়ে দিতে হবে, বোনের বয়স হয়ে যাচ্ছে, মানে 8-9-এ পড়ে, সে বিয়ে দিতে হবে। তো এইগুলো নিয়ে আমি চিন্তিত ছিলাম আর কি। তো ওই সময় মন খারাপ কেন যেন হয়ে গেল। তো মন খারাপ হয়ে যাওয়ার পর একটা দুঃখের গান ধরলাম আর কি, দুঃখের গান শুরু করলাম। তো ওই মুহূর্তে সেই ঘ্রাণটা এত বেশি তীব্র ভাবে আমার নাকে আসছিল, মনে হচ্ছিল ঘ্রাণটা আমার পাশেই বসে আছে, আমার পাশ থেকেই আসছে। তো আমি তখন আশেপাশে তাকাতে শুরু করলাম, কাউকে দেখতে পেলাম না। তো আমি তাড়াতাড়ি তড়িঘড়ি করে তারপরে ওখান থেকে চলে আসলাম, এবং চলে আসার পর ঘ্রাণটা ওখান থেকে মিলিয়ে গেল। তো ভাবলাম যে হয়তো ঘ্রাণটা ওখানে ছিল। তো ঘ্রাণের রহস্যটা আমি কোনোভাবেই সলভ করতে পারছিলাম না। তো এর পরের দিন আমি, ওই দিনকে রাত্রেবেলা আমাকে হচ্ছে গিয়ে ধান খেতে যাওয়ার কথা ছিল সেচ দেওয়ার জন্য। তো রাত তখন 10টার মতো হবে। তো আমি সেচ দেওয়ার জন্য মেশিনের কাছে গেলাম।
তো যাওয়ার পর আমি কাকাকে বললাম, কাকা সেজদার জন্য বলছিলেন, তো সে বলল কি তুই তো আসতে দেরি করছিস, আমি অন্য কারো দিয়ে দিছি, তুই কালকে আসিস। তো ধানের জমি একদম ফেটে গেছিল, ধানের আগা লাল হওয়া শুরু করছে, পানি দিতেই হবে আজকে, না হলে হয়তো ফসল খারাপ হবে। তাই বললাম কাকা দেখেন না একটু, আমারটাই দেখেন তো কি অবস্থা, ওনাদের তো পানি আছে। তখন বলে তেল ভরা হয়ে গেছে, এখন আর কিছু করার নাই, তুই সকালবেলা আসিস, একদম ভোর ভোর আসিস। তা আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, আর তো কিছু করার নাই, এক রাতের জন্য তার কিছু হয়ে যাবে না। আর তো আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে পরের দিন সকালবেলা আমি ভাবলাম যে আজকে রিক্সা নিয়ে যাবো না। তো আশ্চর্য হয়ে গেলাম আমি এখানে এসে, আমি দেখলাম আমার ফসলের জমিতে পানিতে টইটম্বুর করছে, পানি দিয়ে ভরা আর কি। এবং ওই অন্যান্য যেসব ফসলের জমি আছে সেসব জমিতেও আমার ওইখান থেকে পানি উপচে পড়ে ওই পাশে গেছে আর কি, এত পরিমাণ পানি এখানে টইটম্বুর করতেছে। তো আমি মনে মনে ভাবলাম যে এত পানি এখানে কোথেকে আসলো। সাধারণত সেচ দিলে তো এত পানি এক রাতের ভিতরে ভরার কোনোভাবেই কথা না, সারা রাত মেশিন চালালে এরকমভাবে টইটম্বুর হয়ে অন্য খেতে পানি যাবে না, একদম ধানের অর্ধেক গোড়া পর্যন্ত ভিজে গেছে। আর এই পানি যে আসছে, এই পানি একদম ধান হওয়া পর্যন্ত এই পানি লাগবে আর কি, এই পানি শুকাবেও না। তো আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, পানিটা কে দিয়ে গেল। আমি কাকাকে জিজ্ঞেস করলাম যে কাকা, তখন বললো তোর জমিতে তো পানি আমি দিই নাই, তাহলে তোর জমিতে পানি আসলো কিভাবে। আর এখানে কাকা নিজেও অবাক হয়ে গেছে, আমি অবাক হয়ে গেছি যে পানি আসলো কিভাবে এটার ভিতরে। তো কাকা বলতেছে যে যাই হোক, বৃষ্টি টিষ্টি যেভাবেই হোক, কাকা কোনো কিছু বুঝতে পারতেছিল না, আমি নিজেই অবাক, আমার মাথায় একদম ঠাটা পড়ার মতো অবস্থা। তো আমি বাড়িতে চলে আসলাম, এসে তারপর আমি রিক্সাটা নিয়ে বের হলাম, কারণ আজকে যেতেই হবে, টাকা পয়সা দরকার আছে। আর ওদিকে বোনের জামা কাপড় কিছু কিনতে হবে, সামনে ঈদ আসতেছে, তো ঈদের মধ্যে জামা কাপড় কিনলে ওর আরও কিছু খরচ আছে, তো বেশি বেশি করে ইনকাম করতে হবে। তো তখন আমি ভাবলাম যে সামনে যেহেতু কোরবানির ঈদ আসতেছে, আমি একটু বেশি টাকা পয়সা ইনকাম করে খরচাপাতি আছে, তো ভাবলাম যে রাত পর্যন্ত আমি রিক্সা চালাই। তো ওদিনকে রাত 9টা বাজে তখন আমি রিক্সা নিয়ে বাড়ির দিকে ফিরতেছিলাম। তো ঠিক একই জায়গায় এসে সেই মেয়েটা আবার আমাকে ইশারা দিয়ে থামালো। আমি তখন আমার লাইটটা বন্ধ করে দিলাম, সে আমাকে কোনো কিছু না বলে আমার রিক্সা উঠে বসলো। আমি বললাম যে আজকে কি আপনি এখানে যাবেন, আপনি এখানে রোজ কি করেন বলুন তো। মেয়েটি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না। বেশ কিছুক্ষণ পর যখন ওই জঙ্গল পাঠের শুনশান জায়গায় আসলাম, তখন সে আমাকে উত্তর দিল যে আজকে আমাকে একটা গান শোনাবেন, আজকে আমার মন খুব খারাপ। তো সে যখন বললো যে তার মন খুব খারাপ, তখন আমার মনে হলো যে না থাক, তাকে আর কোনো কিছু জিজ্ঞেস না করি, তাকে বিরক্ত না করি, একটা গান ধরি। তো আমি একটা গান ধরলাম, এত সুন্দর করে গান গাইছিলাম যে মেয়েটা বলল কি যে মাশাআল্লাহ, আপনার কণ্ঠ খুব সুন্দর, এত সুন্দর কণ্ঠ, আপনার কণ্ঠর প্রেমে পড়ে যাচ্ছে দিন দিন। এই কথা শুনে তখন আমি লজ্জা পেলাম, বললাম যে কি যে বলেন না মেম সাহেব। তো এই কথা বলার পর সে বললো, মেম সাহেব, আমাকে মেম সাহেব কেন বলছো তুমি। আমি বললাম যে আপনি কত বড়লোক ঘরের মেয়ে, আপনার জামা কাপড় দেখলেই বোঝা যায়। সে তখন বললো, জি না, আমি বড়লোক ঘরের কোনো মেয়েই না, তুমি খুব ভালো গান গাও, এই জন্য তোমাকে আমি এইভাবে প্রশংসা করছি। আচ্ছা, তুমি কি মাঝে মধ্যে ওই নদীর পাড়ে বসে থাকো। এই কথা শুনে তখন আমি চমকে গেলাম, বললাম আপনি কিভাবে জানেন। মেয়েটি তখন বলল যে আমি জানি, এবং আমি সেদিনকে দেখেছিলাম তুমি নদীর ধারে বসে গান গাইছিলে। আচ্ছা, তুমি যেদিন বসে থাকো সেদিনকে আমি তোমার পাশে এসে বসে তোমার গান শুনতে পারি, যদি তুমি অনুমতি দাও। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তবে কেউ দেখলে। মেয়েটি তখন বললো কেউ দেখতে পারবে না। আচ্ছা, তোমার নাম কি। আমি তখন বললাম আমার নাম জালাল, আপনি। মেয়েটি উত্তর দিল আমার নাম আরিবা, আমি অনেক দূর থেকে এসেছি, তোমার গানের গলা খুব সুন্দর এবং তোমার কণ্ঠে গান শুনতে আমার খুব ভালো লাগে। তারপর আরিবাকে আমি সেই জায়গা পর্যন্ত নামিয়ে দিয়ে আসলাম, সেখানে নেমে ও চলে গেল। এবং আশ্চর্য হয়ে গেলাম, আজকেও আমার রিক্সায় ঠিক একই রকমের মিষ্টির প্যাকেট রাখা। আমি ভাবলাম আরিবা হয়তো আজকে টাকা দেয়নি এবং বদলে মিষ্টির প্যাকেট দিয়ে গিয়েছে, আমি আর ফেরত যাইনি। যাই হোক, ওই দিনকে আমি বাসায় আসলাম। তারপর ওই দিনকের পর থেকে আমার শরীরে ভীষণ জ্বর আসলো। জ্বর আসার কারণ হচ্ছে আমি ওই যে বৃষ্টিতে ভিজেছিলাম, আবার ওইদিকে বিকেলবেলা ফুটবল খেললাম, আবার ওই ঘাম অবস্থায় পানিতে ভিজেছি, এই জন্য জ্বর আসছে। তো জ্বর আসা অবস্থায় আমি তো 3-4 দিন রিক্সা নিয়ে আর বের হতে পারিনি, খুব জ্বর ছিল। আর আরিবার সঙ্গে যখন আমার 3-4 দিন পর দেখা হলো ওই নদীর ঘাটেই, আমার খুব জ্বর ছিল এবং আমি বাড়ি থেকে বের হতাম না। তো আরিবা আমার সঙ্গে দেখা করতে আসতে সম্ভবত ওইখানে, কিন্তু আমাকে পাইনি বিদায় সে আর হয়তো আমার কাছে আসেনি বা ফেরত চলে গিয়েছে। তো আমি যখন 4 দিন পরে ওই ঘাটের কাছে গেলাম গান গাওয়ার জন্য এবং বসে থাকার জন্য, ঠিক সেই মুহূর্তে আমি যখন গলায় গান সুর তুললাম, ঠিক সেই মুহূর্তে আমার নাকে আবার সেই সুঘ্রাণটা ভেসে আসলো। তখন আমি পাশে তাকিয়ে দেখি আরিবা দক্ষিণ সাইডের ওই নদীর পাড় ধরে হেঁটে আসতেছে। তো আমি প্রথমে দেখে অবাক হয়ে গেলাম, কারণ একটা মেয়ে আমার দিকে হেঁটে আসতেছে, সাদা জামা পরা। প্রথমে ভয় পেয়ে গেলাম যে সাদা জামা পরা কোনো জিনিস তো ভয়ঙ্কর জিনিসের সাইন। তো সে যখন আমার কাছে আসলো, বলল জালাল তুমি কেমন আছো।
আমি দেখলাম যে আরিবা আমার দিকে এগিয়ে আসতেছে। তার মুখে তখনও নাকাব পরা, হাতে এরকম সাদা নাকাব পরা আর কি, মেয়েরা পর্দাশীল মেয়েরা যেরকম থাকে ঠিক সেরকম। সে আমার পাশে এসে বসলো এবং আসার সঙ্গে সঙ্গে একটা ঘ্রাণ তীব্র হয়ে গেল। সে ময়লার ভিতরে বসে পড়লো। আমি বললাম যে ঝেড়ে দিই। সে বললো না, তুমি যেখানে বসে আছো এখানে বসি। তারপর সে আমার পাশে বসে আছে। আমি খুব লজ্জা পাচ্ছিলাম। তারপর আমি গলা ছেড়ে আবার গান ধরলাম। আরিবা হাতে তালি দিল, বললো খুব সুন্দর, তোমার গান আমার এত খুব ভালো লাগে যে আমি সত্যি আর থাকতে পারি না ঘরে। কেন বলো তো? আমি বললাম জানি না, কিসের জন্য হয় সেটা তো বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু প্রত্যেকদিন, আচ্ছা তুমি করে বলে ফেললাম, কিছু মনে করেন না। হ্যাঁ। সে বলল আহা, এসব নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি আমাকে তুমি করে বলতে পারো, আমি তো তোমার বয়সী। আমি তখন বললাম আমি তো আপনাকে কখনো দেখিনি, এই জন্য জানিও না, আপনি সবসময় বোরকা পরে থাকেন। এটা বলার সঙ্গে সঙ্গে সে তার মুখের নাকাবটা খুলে ফেললো। আশ্চর্য হয়ে আমি আরিবার দিকে তাকিয়ে আছি। তার চেহারাটা ঝলমল করছে এবং তার দিকে তাকিয়ে থাকার ঘোর যেন কোনোভাবে কাটছে না। সে একদম মায়াবী এবং এত সুন্দরী যে তার দিকে হা করে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। আমি তখন নিজের চোখটা সরিয়ে ফেললাম। আরিবা আমাকে বলতে লাগলো যে তুমি আমাকে তুমি করে বলতে পারো, তুমি কি আমার বন্ধু হবে? আমি বললাম যে আসলে আমার কোনো বন্ধু নেই, তো মেয়ে বন্ধু নেই। সেই ক্ষেত্রে তুমি এত বড়লোক ঘরের মেয়ে আমার সঙ্গে কেন বন্ধুত্ব করতে আসছো বলো তো? আরিবা তখন বলল এই কথাটা তুমি আর বলবে না জালাল, আমি অনেক বড়লোক ঘরের মেয়ে, হ্যান ত্যান এই সমস্ত কিছু বলবে না। আমি জানি যে আমার সঙ্গে মিশতে তোমার ইতস্তত বোধ হচ্ছে, কিন্তু তুমি জানো না যে তুমি কত সুন্দর কণ্ঠের অধিকারী এবং কত সুন্দর গান গাও তুমি। তোমার গানের গলা আমাকে পাগল করেছে এবং সেই জন্যই আমি তোমার কাছে প্রত্যেকদিন রাত্রে ছুটে আসি তোমার গানের গলা শোনার জন্য। আমি তখন বেশ লজ্জা পাচ্ছিলাম। আরিবা তখন বলল আচ্ছা, তুমি তোমার বাড়ি কি এখানেই? আমি তখন আরিবাকে জিজ্ঞেস করলাম, বললাম হ্যাঁ আমার বাড়ি এখানে, কিন্তু তোমার বাড়ি কি এর আশেপাশে? আমি তো তোমাকে এখানে আগে কখনো দেখিনি। আরিবা তখন বলল হ্যাঁ আমি আশেপাশেই থাকি, তবে আমাকে তোমরা দেখতে পারবা না, আমাদের জগৎ ভিন্ন এবং অন্য একটা জায়গা থেকে এসেছি আমি। এটা শুনে আমার মনের মধ্যে একটা অন্যরকম। সে তখন আমাকে থামিয়ে দিয়ে বলল আর একটা গান গাও না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। মেয়েটি এত সুন্দরভাবে কথা বলে এবং এত সুন্দর কণ্ঠ, তার গলা সুন্দর, তারপর আবার সে এত সুন্দরী একটা মেয়ে, এরকম করে আমার মতো একটা গরিব ছেলেকে যদি রিকোয়েস্ট করে তাহলে কি না বলার পারা যায়? আমি তখন গান গাইতে শুরু করলাম। অনেকক্ষণ গান শোনালাম। সে গান শোনার পর বলল যে খুব সুন্দর গানের গলা তোমার, আমার কাছে খুব ভালো লেগেছে, আমি আবার আসবো ঠিক আছে, আর আজকে থেকে কিন্তু আমি এবং তুমি বন্ধু ঠিক আছে? আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে যাই। হ্যাঁ। আরিবা এটা বলে সেখান থেকে চলে গেল। শুধুমাত্র পেছনে একটু ঘুরলো, ঘুরে আশ্চর্যজনকভাবে আমার চোখের আগে পলক থেকে গায়েব হয়ে গেল। মানে পেছনে গিয়েছে তো 10 সেকেন্ড হয়েছে, 10 সেকেন্ডের মধ্যে আশেপাশে তাকে আমি দেখতে পেলাম না। আমার কাছে তার চরিত্রটা অদ্ভুত লাগে এবং খুব আজব লাগে, তবে আজকে আরিবাকে আমি দেখতে পেয়েছি এবং সে সত্যিই খুব সুন্দর এবং মায়াবী। তার চেহারা আমার চোখে হাসতে শুরু করলো। আমি বাড়িতে চলে আসলাম। আমার জ্বর অনেকটা কমেছে। আরিবা অবশ্য আমাকে জিজ্ঞেস করেছিল মাঝখানে যে তোমার কি হয়েছিল এবং তুমি এই কয়েকদিন আসনি কেন রিক্সা নিয়ে। আমি তখন বললাম যে আমার জ্বর হয়েছিল। সে বেশ খানিকটা বিলাপও করেছিল, তারপর বলল আচ্ছা ঠিক আছে তুমি সুস্থ হয়ে যাবে। তারপর আমি বাড়িতে চলে আসলাম। আমার কেন যেন ওই দিনকে সারা রাত আরিবার চেহারা নিজের চোখে ভাসছিল। রাত্রে একটু একটু জ্বর ছিল, শরীর তখনও গরম ছিল এবং ওই ঘুমের ঘরে আরিবার চেহারাটা আমার চোখের সামনে ভাসছিল, কারণ অন্ধকারে আলোকিত উজ্জ্বল সেই মুখটা আমার চোখে বারবার কেন যেন প্রতিফলিত হচ্ছিল। আমি ঘুমিয়ে পড়লাম সেই রাতে। পরের দিন আমি খানিকটা সুস্থতা অনুভব করলাম এবং আমার মা বলল যে আজকে তোকে রিক্সা নিয়ে বের হতে হবে না, তুই একটু বিশ্রাম কর। আমি মায়ের কথা সারাদিন কোথাও গেলাম না, বিশ্রাম করলাম। সন্ধ্যার দিকে আমি ঘাটের পাড়ে গিয়ে বসলাম। সেখানে কেউ ছিল না। 8টা-9টা বাজে তখন। সেখানে আমি তখনও বসেছিলাম। বসে আমি নদীর পাড়ে নদী দেখছিলাম আর গুনগুন করে গান গাইছিলাম। আমি দেখলাম দক্ষিণ সাইড থেকে আবার কোন একটা জিনিস হেঁটে আসছে এবং আজকে যে আরিবা আসছে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। আরিবা আমার পাশে এসে বসে বলল যে জালাল, আমি জানি তুমি অসুস্থ, তোমার জন্য আমি একটা ওষুধ নিয়ে এসেছি, এটা তুমি খাও তো। আর কিছু খাবার নিয়ে এসেছি, দেখো এগুলো আমি নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি। আমি বললাম এগুলো কি? তারপর ও বলল এর ভিতরে কিছু মাছ আছে, যে মাছগুলো আমার খুব প্রিয়, মাংস আছে আর রান্না করা কিছু খাবার আছে, সেই সঙ্গে তোমাকে যে মিষ্টিগুলো দিয়েছিলাম সেই মিষ্টিও নিয়ে এসেছি। সে বাক্স ভর্তি করে সমস্ত খাবার নিয়ে এসেছে। এই নিয়ে আমার সামনে যেন খাবারের মহড়া বসিয়ে দিল। তারপর আমি বললাম যে এই খাবারগুলো এত খাবার কোথেকে নিয়ে এসেছো তুমি? ও তখন কোনো কথা না বলে বললো তুমি খেয়ে নাও তো খাবারগুলো, আর চুপচাপ কোনো কথা বলবে না, খেতে শুরু করো। তারপর আমি খেতে শুরু করলাম এবং খাওয়া শেষ করে সেই যে জিনিসটা আমাকে দিয়েছিল সেই জিনিসটা নিয়ে আমি বললাম যে আমার খুব ভালো লাগছে, ওষুধটা কাজে দিয়েছে
এতদিন আমার শরীরের মধ্যে একটা অন্যরকম ব্যথা বা বিষক্রিয়া সৃষ্টি হয়েছিল। সেই বিষক্রিয়াটা একটু একটু করে আস্তে আস্তে সরে যাচ্ছে। আচ্ছা আরিবা, তুমি কে বলো তো? তুমি আমার জীবনে এসে এরকম আমাকে উপকার করছো। এগুলো বলতে বলতে আমি সেদিনকের ঘটনা তাকে বলতে শুরু করলাম যে, জানো কি হয়েছে, আমার খেতে এক ধরনের অদ্ভুত ভাবে কে যেন পানি দিয়ে গিয়েছে। সে তখন হেসে বলল কি যে, তাই নাকি? আমি তাকে বললাম যে হ্যাঁ, এরকমটাই ঘটেছে এবং আশ্চর্য হয়ে যাচ্ছি যে এরকমটা কিভাবে হলো, অলৌকিক ঘটনা। তখন আরিবাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার বাড়ি কোথায় বলো তো? তুমি প্রত্যেকদিন আমার জন্য এরকম কেন করছো? সে তখন বলল, ভালো লাগে সেই জন্য। তোমার গানের গলা খুব সুন্দর, সেটা শুনতে বেশ ভালো লাগে। এজন্যই মূলত আমি তোমার কাছে আসি এবং তোমার সঙ্গে গল্প করি। আর তুমি আর আমি বন্ধু না? তো বন্ধুর জন্য এগুলো তো করাই যায়। ও তখন এগুলো বলে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, মানে বলছিল যাতে করে আমি কোনো ইতস্তত বোধ না করি তার সঙ্গে মেশার জন্য। এরকম করতে করতে তার সঙ্গে প্রায় প্রত্যেক দিন আমার দেখা হতো এবং গল্প করতাম আমরা। আমি যখন মাঠে যেতাম তখনও সে আমার সঙ্গে দেখা করতে আসতো। আমি আসলে বুঝতে পারতাম না যে আরিবা কোথায় থাকে বা কি করে। এরকম করে ওর সঙ্গে আমার নিয়মিত সময় কাটতে শুরু করলো। প্রায় দিনই আমি এবং ও নদীর পাড়ে বসে থাকতাম এবং ওর সঙ্গে আমি গল্প করতাম। ও আমার সঙ্গে নিয়মিত গল্প করতো এবং বলতো যে আমার সঙ্গে থাকতে নাকি ওর বেশ ভালো লাগে, এই জন্য ও আসে। আমি কি অনেকবার জিজ্ঞেস করেছি তোমার বাড়ি কোথায়, কিন্তু ও প্রথমবার যেহেতু উত্তর দেয়নি, তারপরে আমার ও আর জিজ্ঞেস করতে ইচ্ছা হয়নি। যাক, এরকম করে ওর সঙ্গে আমার সময়টা কাটতে শুরু করলো এবং একটু একটু করে ওর সঙ্গে আমার সময়টা কাটছিল বেশ ভালোই। প্রায় দিনই রিক্সায় আসার সময় ও আমার রিক্সায় চড়ে আমার গান শুনতো। মূলত ও আমার গানের ফ্যান হয়ে গিয়েছিল এবং আমার কণ্ঠের প্রেমে পড়ে গিয়েছিল, সেটা আমি বুঝতে পারছিলাম। আমি যখন রিক্সা নিয়ে ফিরতাম তখন ও প্রত্যেক দিনই ওইখান থেকে আমার রিক্সায় উঠতো এবং ওই বাড়ি পর্যন্ত আমি ওকে নামিয়ে দিয়ে আসতাম, ওই জায়গা পর্যন্ত। এরকম করে প্রায় মাস দেড়েক ওর সঙ্গে আমার এরকম প্রায় দেখা হতো, গল্প হতো এবং ওর সঙ্গে গল্প করতাম, গান শোনাতাম। একদিন রাত্রেবেলা হঠাৎ করে আমি যখন ওর পাশে বসে আছি এবং গান গাইছি, তখন ওর সঙ্গে আমার বেশ ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছে। আর ওর প্রতি একটা মায়া মহব্বত আমার জন্মে গিয়েছে। বেশ কিছুদিন কারোর সঙ্গে থাকলে তার প্রতি একটা মায়া জন্মায়, সেটা আমরা সকলেই জানি এবং বুঝিও। কিন্তু ওর সঙ্গে থাকতে থাকতে ওর প্রতি এমন একটা মায়া মহব্বতের সৃষ্টি হয়ে গিয়েছে আমার, যে আমি তখন ওকে বললাম যে, আচ্ছা আরিবা, তুমি এরকম করে আমার সঙ্গে মিশো, তোমার বাড়িকেও বলো না, কেউ কিছু ইয়ে করে না? আরিবা তখন বলল যে, জালাল, আজকে তোমাকে আমি একটা কথা বলবো, সেটা তুমি বিশ্বাস করবে কিনা জানি না, অথবা বলার পরে আমাকে কি মনে করবে সেটা আমি বলতে পারবো না, তবে সেই কথাটা তোমাকে আমি বলতেই হবে এবং সেই কথা তোমাকে শুনতে হবে। তুমি একদম কোনো কথা বলবো না, ঠিক আছে? আমি তখন বললাম যে, আচ্ছা ঠিক আছে, বলো কি বলতে চাচ্ছ। মেয়েটি তখন আমাকে বলে উঠল যে, আসলে জালাল, সেই কথাটা হচ্ছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা আমি তোমাকে কিভাবে বলতে চাচ্ছিলাম আমি জানি না, তবে এটা খুব সত্য কথা যে আমি সত্যি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি এবং এটা কেন হয়েছে আমি বলতে পারবো না। তোমার সঙ্গে মিশতে মিশতে হয়তো তোমার প্রতি সেই ভালোবাসাটা চলে এসেছে এবং সত্যি তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। আমি এই কথাটা তোমাকে বলার জন্য অনেকবার চেষ্টা করেছি, কিন্তু চেষ্টা করেও আমি তোমাকে বলতে পারিনি। আমি তখন থতমত খেয়ে গেলাম। তখন বললাম যে, কি বলছো তুমি? তুমি এত বড়লোক ঘরের একটা মেয়ে, তারপরে তোমার পরিবার এত স্বনামধন্য। সে তখন বলল, তুমি কি আমার সম্পর্কে জানো, বা আমি যে বড়লোক ঘরের না গরিব ঘরের সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তুমি যে বারবার এই কথা বলো। আমি বললাম, না, তোমার জামা কাপড়, চালচলন, তোমার সুন্দর চেহারা, এই সমস্ত জিনিস দেখেই বোঝা যায় তুমি খুব বড়লোক ঘরের। তোমার হাত কত পরিষ্কার দেখো, তারপর তোমার শরীরের কোথাও কোনো এমন কোনো জিনিস নেই যেখানে অদামি বা আমার মতো এরকম কম দামি জিনিস আছে। সে তখন আমাকে বলল, শোনো, তোমার ধারণা ভুল, আমি কোনো বড়লোক ঘরের মেয়ে না। হ্যাঁ, হতে পারে যে আমার বাবা একজন কামেলে জিন এবং সেজন্যই হয়তো আমরা এরকম থাকি, আর পরিদের সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আর আমি তোমাকে এই সত্য কথা আজকে বলতে চাই, কারণ যাকে ভালোবাসি তার কাছে আমি কোনো কিছু লুকাতে চাই না এবং আমি তোমাকে আজকে সমস্ত ঘটনা বলে দিতে চাই। আসলে আমি একটা জিনের মেয়ে এবং আমি একটা পরীর জগৎ থেকে আমি এসেছি এখানে। এবং সেদিন রাতে প্রথমবারের মতো যখন তোমার কণ্ঠ আমার কানে ভেসে আসলো, তখন আমি সেখানে আর বসে থাকতে পারছিলাম না। তোমার কণ্ঠ এত মায়াবী লাগছিল এবং এত মধুর ছিল যে সত্যি সেদিন আমি তোমার সঙ্গে দেখা না করে পারিনি। তোমার সঙ্গে সঙ্গে তোমার গান শুনতে শুনতে তোমার বাড়ি পর্যন্ত যাই এবং যতক্ষণ তুমি গান গিয়েছিলে ঠিক ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আমি ছিলাম। তারপর থেকে কেন জানি না তোমার গানের প্রেমে পড়ে যাচ্ছিলাম একটু একটু করে। এর পরের দিন থেকে আমি চিন্তা করি যে তোমার সঙ্গে আমি গান শোনার জন্য শুধুমাত্র দেখা করব, আর আমার পরিচয় তখন আমি তোমাকে কখনো বলবো না। কিন্তু এর মাঝখানে যে কখন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সত্যি আমি নিজেও জানতাম না। এই কারণে আমি তোমাকে বলে দিলাম যে আমি তোমাকে ভালোবাসি এবং আমি
আশরাফুল মাখলুকাত নই, আমি ভিন্ন কোনো জগৎ থেকে এসেছি এবং আমি একটা পরী, একটা জিনের মেয়ে। একথা শোনার পর তখন আমার হাত পা কাঁপুনি করতে শুরু করলো, কারণ জিনপরি সম্পর্কে অনেক বাজে ধরনের ঘটনা আমি ছোটবেলায় আমার আব্বার কাছ থেকে শুনেছি। তখন আমি ভয় পেয়ে সেখান থেকে উঠে যেতে যাচ্ছিলাম। তখন ও আমাকে থামিয়ে দিয়ে বলল, জালাল, তুমি আমাকে ভালোবাসো না? আমি একটা পরী বা তোমার গোত্রের কেউ না বলে তুমি আমাকে ভয় পেয়ে চলে যাচ্ছ? এই কথাটা আমাকে থামিয়ে দিল। আমি তখন সেখানে বসলাম, বসে বললাম যে তুমি একটা পরী। আমি পরী সম্পর্কে, জিন সম্পর্কে অনেক খারাপ কথা আমার ছোটবেলায় আমার দাদা এবং আমার আব্বার কাছ থেকে শুনেছি, সেই জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু পরক্ষণেই মনে হলো, আরে আমি তো তোমাকে পছন্দ করে ফেলেছি, তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি একটা পরী, সেই সম্পর্কে জানার পর আমার কেন প্রথমে ভয় লাগলো? এটা জেনে যে পরীটা খারাপ হয়, কিন্তু তার পরক্ষণে যখন বুঝতে পারলাম যে আমি তোমাকে ভালোবাসি, তারপর থেকেই আমার তোমার প্রতি সেই ভয়টার কাজ করছে না। সত্যি সত্যি আরিবা, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, এটা আমি উপলব্ধি করতে পারছিলাম কয়েকদিন ধরে। কিন্তু আমি আমার মনের কথা তোমাকে কিভাবে বলবো বলো তো? তুমি এত বড়লোক ঘরের, আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, আমি আবার ওইটা বলে ফেলেছি। তুমি এত সুন্দরী একটা মেয়ে, আর সেখানে আমার মতো এরকম একটা ছেলেকে। ও তখন আমার মুখ থামিয়ে দিয়ে বলল, এটা কখনো ভাববা না যে তুমি অন্যরকম দেখতে বা তুমি মানুষ বা অতিরিক্ত হ্যান্ডসাম না। আমার এরকম দরকার নেই। তুমি যেরকম আছো সেরকমই আমি তোমাকে পছন্দ এবং সেরকমই তোমাকে আমার ভালো লাগে। আমি তোমাকে ভালোবাসি, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। তাই বলেই পাশে বসে থেকেই ও আমাকে জড়িয়ে ধরলো। আমি সত্যি কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না যে আমি কি করব, এবং ও আমাকে এমনভাবে জড়িয়ে ধরেছে যে আমি সত্যি কোনোভাবে কোনো কিছু তালমিল পেলাতে পারছিলাম না। তারপর ও আমাকে বলল, জালাল, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি তখন বললাম, আমার প্রাণ থাকতে তোমাকে আমি কখনো ছাড়বো না, আর জীবনেও না। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কারণ তোমার জন্য যাওয়া সহজ, তুমি একবার হারিয়ে গেলে তোমাকে আমি কখনো খুঁজে পাবো না, কিন্তু আমি তো সারা জীবনই এখানে থাকবো। সে আমাকে বলল, আমি তোমাকে ওয়াদা করছি, আমি সত্যি তোমাকে কখনো কোনোদিন ছেড়ে যাব না এবং তোমার সঙ্গেই থাকবো। সেদিন থেকে শুরু হলো আমাদের প্রেমের দুষ্টু মিষ্টি গল্প। তারপর থেকে ও প্রতিদিন আমার কাছে আসতে শুরু করলো এবং আমি নিয়মিত ওর সঙ্গে গল্পগুজব করতাম, আড্ডা দিতাম সেই নদীর পাড়ে বসে, গান শোনাতাম, এবং আমাদের প্রেম তখন অতিরিক্ত গাঢ় এবং গভীর হয়ে গিয়েছিল। ও তখন আমাকে বলল, আচ্ছা জালাল, তোর কি ইচ্ছে করে না আমাদের দেশে যেতে? সেই জায়গাটা কেমন দেখতে? আমি বললাম যে ইচ্ছে তো করে, কিন্তু সমস্যা হচ্ছে সেখানে যেতে তো আমার ভয় লাগে। যদি কোনো জিনেরা আমাকে দেখে ফেলে, যদি আমাকে ক্ষতি করে বা আটক করে, তখন? ও তখন বলল যে, শোনো জালাল, তোমার এসব নিয়ে কখনো কোনো ভয় পেতে হবে না। আমি তোমার সঙ্গে আছি না? তোমার সমস্ত দুঃখ কষ্ট এবং সবকিছু আমি মাথা পেতে নিব, আর যত বিপদ হবে সেসব বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি তো তোমার সঙ্গে আছি। সেটা তোমার এত ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি যে তোমাকে এত বেশি ভালোবাসি, সেটা তুমি বিশ্বাস করো না? আমি বললাম যে, হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে অবশ্যই বিশ্বাস করি এবং তোমাকে খুব বেশি ভালোবাসি। সেই ভালোবাসার প্রমাণস্বরূপ আর কোনো কিছু দেখানো লাগবে না, এবং আমি তোমার সঙ্গে তোমাদের দেশে যেতে চাই। এতদিন ভয় তোমাকে বলিনি, তুমি কি না কি ভাবো। তুমি যেহেতু বলেছো, তাহলে অবশ্যই আমি তোমার সঙ্গে যাব, এই ভয়টাই পাচ্ছিলাম। ও তখন বললো যে, সত্যি তুমি অনেক ইনোসেন্ট। তাই বলে ও আমার হাতটা জড়িয়ে ধরলো, ধরে বললো, চলো তোমাকে আমি নিয়ে যাই। তাই বলে ও আমাকে ধরে নদীর পাড় ধরে হাঁটতে শুরু করলো। একটু সামনে যেতে দেখলাম চারিদিকে কুয়াশায় আমাদেরকে ঢেকে ফেলছে। এরকম কুয়াশা কোত্থেকে আসলো? গরমের সময় ছিল, কুয়াশা আসার তো কোনো প্রশ্নই আসে না। আমি তখন ওর দিকে তাকিয়ে আছি এবং ও আমাকে বলল, দেখো আমরা চলে এসেছি। চারিদিকটা তখন কুয়াশা ঘেরা ছিল এবং আচমকা কুয়াশাটা একটু একটু করে সরে যেতে শুরু করলো। আমি দেখলাম একটা বনের ভিতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। বনটা পার হতেই বিশাল এক নগরীর মতো জায়গা। সেই নগরীর পাশ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গিয়েছে। উপর থেকে সেই নগরীটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়ার উপরে। আমি বললাম, এটা কোন জায়গা? ও বললো, এটা আমাদের অঞ্চল, দেখো খুব সুন্দর না? তারপর ও আমাকে ওর শরীরের সঙ্গে জড়িয়ে ধরলো। আমি ওকে জড়িয়ে ধরলাম শক্ত করে। ও বলল, শক্ত করে ধরে রাখো, চলো আমরা ওইখানে যাই, আমার বাড়ি ওইখানে। তাই বলে ও আমাকে জড়িয়ে ধরে আসমানের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। ও আমাকে বললো, আমার চোখের দিকে তুমি তাকাও, অন্যদিকে তাকিও না। তুমি নিচের দিকে তাকালে ভয় পাবে, কারণ আমরা এখন মাটি থেকে অনেকটা উপরে শূন্যে ভাসছি। আমাকে ও ধরে নিয়ে গেল ওর বাড়ি পর্যন্ত। শহরের মাঝখানের একটা বড় সুন্দর শুনশান ফাঁকা জায়গায়, মানে হচ্ছে গাছপালা দিয়ে ভরা এইসব অঞ্চলে, সেই অঞ্চলের মাঝখানে বড় বড় ইমারত আছে এবং ইমারতগুলো খুব সুন্দর কারুকার্য করা, একদম সাদা ধবধবে পাথর দিয়ে তৈরি করা। সেই ইমারতের মাঝখানে একটা বাড়ি ওদের। সেই বাড়ির ভিতরে ও আমাকে নিয়ে ঢুকে গেল। বললো কি যে, এই সম্পূর্ণ বাড়িটা আমাদের। এই যে বড় ঘরটা দেখছো, এই ঘরটা আমার জন্য আমার বাবা নির্মাণ করেছে। আর এই সম্পূর্ণ ল্যান্ড, যতগুলো ঘর দেখছো, এই সবগুলোই আমাদের। এই বাড়িতে আমি, আমার এক ছোট বোন আর আরো কিছু দাস দাসী থাকি। সকলে এখানে আমরা বসবাস করি।
আমার বাবা মোটামুটি এখানকার একজন বড় কামিল জিন। আমাদের এখানে যারা প্রভাবশালী বা কামিল জিন তাদেরকে কামিল জিন বলা হয়, এবং আমার বাবা সেরকম একজন লোক। আমার বাবার মোট 4 জন স্ত্রী আছে এবং 44 জন সন্তান আছে, তার মধ্যে একজন আমি। আমার বাবা অবশ্য কারো সন্তানের কোনো খোঁজখবর ওরকম ভাবে নেন না, তবে সকলকে বেশ ভালোবাসেন। তিনি সকলকে তার সম্পদ এবং সমস্ত কিছু সমবন্টন করেছেন। এবং আমি এখানে থাকি। এখানে আমি, আমার মা, আমার 2 ভাই এবং আমার 2 বোন, এই সকলে আমরা থাকি। আমার কক্ষটা এখানে, চলো। তাই বলে সেই বাগানের রাস্তা ধরে ভেতরে নিয়ে গেল। রাস্তাটা খুব সুন্দরভাবে কারুকার্য করা। ভেতরে নিয়ে যাওয়ার পর আমাকে ওর ছোট বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিল। ওর ছোট বোন আমাকে দেখে আমার কাছে এগিয়ে এসে বলল, ভাই আপনি ভালো আছেন? আপনার ব্যাপারে আপু আমাকে প্রত্যেকদিন গল্প শোনায়। আপনি জানেন আমি আর আপু একসাথেই থাকি, একই রুমে, এবং আপু আপনার কথা এত বেশি বলে। চলুন, আপনাকে দেখে খুব ভালো লাগলো। তারপর ও আমাকে সিঁড়ি দিয়ে দোতলার কক্ষে নিয়ে গেল। সিঁড়িটাও পাথর দিয়ে একদম সুন্দর করে তৈরি করা। উপরের কক্ষে নিয়ে যাওয়ার পর ও বলল যে এই সমস্ত আমাদের এখানকার জিনেরা তৈরি করেছে, এবং আমাদের এখানকার চিকিৎসা বিদ্যা, তারপর এরকম নির্মাণ শৈলী সবকিছু বেশ সুন্দর। চলো তোমাকে সমস্ত কিছু দেখাবো। আমাকে উপরের কক্ষে নিয়ে গেল। ওর কক্ষটা এত সুন্দর, এত চমৎকার, চারিদিকে খুব সুন্দরভাবে সজ্জিত করা। বিশেষ করে ওর বাগানের ওই পাশে ফুল গাছ আছে। ফুল গাছ ও এখানে চাষ করে নাকি নিচে, এবং মাঝে মধ্যে ও ওই বাগানে যায়। খুব সুন্দর লাগে দেখতে। উপর থেকে ফুলগুলো খুব দেখতে সুন্দর লাগছিল। ওর সঙ্গে আমি সেখানে গল্প করতে শুরু করলাম। বেশ খানিকক্ষণ গল্প করার পর তারপর আমি এবং ও খাবার জন্য নিচে গেলাম। খাবারগুলো তখন টেবিলে থরে থরে সাজানো ছিল। বলল কি যে আজকে মা এবং ভাইয়েরা বাড়িতে নেই। আমি বললাম যে তোমার ভাইয়েরা নিশ্চয়ই জিন, তাই না? ওদেরকে দেখলে আমার ভয় লাগবে না? ও তখন বললো, আরে বোকা, ওরা আমার ছোট সকলে, কিছু হবে না, আর ওরা কিছুই বলবে না তোমাকে। ওরা তোমার সম্পর্কে মোটামুটি জানে, আমি বলেছি। আমার মাও জানে। মা কোথায় জন্য গিয়েছে, সম্ভবত বাবার প্রাসাদে গিয়েছে, আসবেন উনি রাত্রের দিকে। তুমি চিন্তা করো না, তুমি খাও তো। তাই বলে ও খেতে শুরু করলো। ওর প্রতি আমার ভালোবাসাটা এত গভীর ছিল, আমি ওকে সবকিছুই বলতে পারতাম। আমি বললাম, আচ্ছা আসো তোমাকে খাইয়ে দিই। তখন ওকে আমি খাইয়ে দিলাম। ও এত সুন্দর এবং মায়াবী চেহারার, ওকে সবসময় আমি এত পরিমাণ আদর ভালোবাসা দিই যে কোনো কিছু বুঝতে দিই না। এক প্রকার ওইখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা ওইখানকার পেছনে একটা বড় বাগান ছিল, সেখানে আমাকে হাঁটতে নিয়ে গেল। হাঁটতে যাওয়ার সময় 2টা জিন আমার দিকে এগিয়ে আসলো। জিন দুটো দেখতে আসলে বেশ অদ্ভুত, এবং ও বলেছিল জিনেরা একটু অন্য অস্বাভাবিক হয় এবং পরীরা সুন্দর হয়, তাদেরকে দেখতে একটা মানুষের মতো লাগে এবং মানুষের রূপ ধারণ করতে পারে খুব সহজেই। জিন দুটোর কান একদম বাড়ির দিকে খাড়া, নাকগুলো বেশ বোচা বোচা, চোখ দুটো একদম ছোট গোল এবং সাইডে বেরিয়ে গিয়েছে, আর ওদের শরীরের অবকাঠামো সবকিছু ভিন্ন রকম। ওরা উড়ে আমার কাছে এগিয়ে আসলো। এগিয়ে এসে আমার প্রেমিকাকে বললো, মানে আদিবাকে বললো যে এটা কে, ভাইয়া না? তখন আমি বললাম যে তোমরা ভালো আছো, তোমরা নিশ্চয়ই আমার 2জন শ্যালক, তাই না? ওরা তখন বললো যে হ্যাঁ ভাইয়া, আপনি দেখতে এরকম, আসলে আমরা বুঝতে পারিনি, সত্যি আজকে প্রথম মানুষ দেখলাম। আপা আপনার কথা অনেকবার বলে, আমার কাছেও তো বলেছে। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম যে আরিবা আমাকে এত পরিমাণ ভালোবাসে যে আমার কথা ওর পরিবারকে পর্যন্ত জানিয়ে দিয়েছে। আমারও উচিত বাড়িতে গিয়ে আমার বাবা মাকে, মানে মা এবং বোনকে জানানো। আজকে আরিবাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। যাই হোক, আরিবার সঙ্গে ওদিনকে অনেকখানি ঘুরলাম। তো আমাকে আশেপাশের সমস্ত জিনিস ঘুরিয়ে দেখালো, ওদের বাগান, ওদের জিনেরা কিভাবে থাকে, কোথায় কি হয়, গাছপালা সম্পর্কে সমস্ত কিছু দেখালো। আমি প্রায় সারা রাত ওদের ওখানে থাকলাম। সকাল হওয়ার আগে আরিবা আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে গেল। আমি বললাম, আরিবা তোমাকে আগামীকালকে আমাদের বাড়িতে দাওয়াত থাকলো, তুমি আসবা না? আমি মাকে তোমার কথা বলবো আজকে, এবং আমার মা তোমাকে দেখার জন্য নিশ্চয়ই চাইবে। আমি আমার মাকে চিনি, তুমি আসবে না? ও তখন বললো যে অবশ্যই আসবো। তোমার পরিবারের সঙ্গে দেখা করাটা আমার কাছে আসলে সৌভাগ্যের বিষয়। আসলে আমি কোনো কিছু লুকাতে চাই না, আমি আমার মাকে সমস্ত কিছু বলি। ছোটবেলা থেকেই আমার মা আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, এবং আমার মা যখন তোমার সম্পর্কে জেনেছে তখন বলেছে যে আসলে তুমি বেশ ভালো একটা ছেলে, না হলে এত ইনোসেন্ট আজকালকার জামানা হয় নাকি। আর আমার মা নিষেধ করে মানুষের সঙ্গে মিশতে, প্রথমে রাগ করেছিল, পরবর্তী তোমার সম্পর্কে যখন জানতে পারে তখন আমি বললাম আজকে মায়ের সঙ্গে দেখা করতে পারলে বেশ ভালো হতো। আরিবা বলল যে পরের দিন দেখা করো, ঠিক আছে? আগামীকালকে তো আমি তোমার কাছে যাব, আমি যাওয়ার সময় ছোট বোনকে নিয়ে যাব, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি বেশ আনন্দিত ছিলাম এবং আমি অনেক বাজার সদাই করলাম। করার পর তারপর আমি মাকে বললাম, মা আজকে আমার পুত্র, মানে তোমার পুত্রবধূ আসবে, আমি যাকে ভালোবাসি সে আসবে। আর তোমাকে আমি বলে রাখি, সে কিন্তু কোনো মানুষ নয়। আমার বোন যখন শুনলো মানুষ নয় মানে, আমি তখন বললাম সে একটা পরী এবং সে জিন। এই কথা শোনার পর মা প্রথমে খুব বেশি রেগে গেল, বললো তুই একটা পরীর সঙ্গে, না ওরা খুব ভালো হয় না, ওরা তোকে নিয়ে যাবে হ্যান ত্যান। আমি বললাম মা তুমি দেখোই না, তার সঙ্গে কথা বলো, তারপর দেখো কি হয়। রাত তখন 10টা সাড়ে 10টা বাজে। আমি দেখলাম উপর থেকে 2টো আলো আমাদের উপর নেমে আসলো, এবং আলোটা যখন উঠানোর উপর এসে দাঁড়ালো, আমার মাথা তখন ভয় পেয়ে একদম সিটকে আছে। আমার বোনও একদম ভয়ে সিটকে আছে। সে তখন বলল যে ভাইয়া
তখন আরিবা একদম মানুষের বেশে এবং তার ছোট বোন আমার দিকে এগিয়ে আসছে। আমি তখন বললাম, দেখো আরিবা, তোমার শাশুড়ি এবং তোমার ননদ তোমাকে দেখে ভয় পাচ্ছে, তুমি নাকি ওদেরকে ধরে নিয়ে যাবা এবং তুলে নিয়ে যাবা। কথা বলতেই আরিবা কাছে এসে আমার মাকে সালাম করলো এবং বলল, আম্মা, আপনি সত্যি ভয় পাবেন না, আমি সত্যি আপনাদেরকে নিতে আসিনি, আর আপনাদের ব্যাপারে আমার মা সব কিছুই জানে, আর আমি ওকে পছন্দ করি, ওকে ভালোবাসি, সে তো আপনাদের কোনো চিন্তা নেই। তাই বলে আরিবার ছোট বোন কাছে এগিয়ে এসে আমার ছোট বোনকে বলল যে, তোমার নাম খুশি না? তোমার কথা আমি শুনেছি আমার আপুর কাছে, তুমি বেশ মিষ্টি দেখতে। তখন খুশি খানিকটা স্বাভাবিক হলো, বলল যে, আচ্ছা তাহলে বুঝতে পেরেছি, তাহলে তোমরা স্বাভাবিক মানুষের মতো দেখতে, তাই না? ও তখন বলল, না, কে বলেছে? আমরা চাইলে যে কোনো ধরনের রূপ ধারণ করতে পারি। ঠিক সেই মুহূর্তে ওই আরিবার ছোট বোন সঙ্গে সঙ্গে তার রূপ চেঞ্জ করে খুশির রূপ ধারণ করে ফেললো। খুশি তো দেখে অবাক, বলি, তুমি আমার রূপ ধারণ করলে কিভাবে? ও তখন বলল, এটা আমরা পারি, আমরা জিনেরা সবকিছু করতে পারি। তারপর আমার মা খানিকটা তার মুখের থেকে ভয়ের ছাপটা কাটলো। ভয়ের ছাপটা কাটার পর আরিবা আমার কাছে এসে বসে গল্প করলো, তারপর খাওয়া দাওয়া করলো। প্রায় অর্ধেক রাত পর্যন্ত আমার মা এবং তারা বসে গল্প করতে শুরু করলো এবং এক প্রকার গল্প করলো। যাই হোক, আমার পরিবারের সঙ্গে আরিবারকে দেখা করাতে পেরে আমার খুব আনন্দ লাগছিল। আরিবার সঙ্গে ততদিনে আমার সম্পর্কের বয়স প্রায় 6 মাস হয়ে গিয়েছে এবং 6 মাস ধরে আমরা একে অন্যকে ভালোবাসি এবং এই 6 মাসে ওর সঙ্গে ঝগড়া লাগা বা এরকম কোনো কিছুর কোনো হয়নি। আরিবা আমার পেশায় খুশি, আমি দিনের বেলা রিক্সা চালাতাম আর রাত্রেবেলা তার সঙ্গে গল্প করতাম। এমনকি প্রায় দিনই আমি আরিবার জন্য নানান ধরনের গিফট নিয়ে আসতাম। সে যে একটা পরী, সে একটা মানুষ না, সে বিষয়ে শুরুতে আমার নাকে ব্যথা ছিল, কিন্তু পরবর্তীতে আমার এটা একদম মনের ভিতরে গেঁথে যায় এবং তাকে যেন এত বেশি ভালোবাসি সেটা আমি নিজের মধ্যে লালন করি, নিজের মধ্যে এক প্রকার সবসময় চিন্তা করি যে ও আমার কাছে আসে, আমার কাছে খুব ভালো লাগে এবং ওর জন্য আমি যখন রিক্সা চালিয়ে কষ্ট করে মেহনত করে যখন ওর জন্য আমি কিছু একটা কিনে নিয়ে আসি, সেই জিনিসটা আমার কাছে খুব আনন্দের লাগে এবং খুব মজাদার লাগে আমার কাছে। তো ও আমার এই পেশাটাকে খুব বেশি সম্মান করতো। এরকম করে আমাদের সম্পর্ক চলতে থাকে। এক পর্যায়ে একদিন আরিবার মা এবং ওরা সকলে আমাদের বাড়িতে আসে এবং আমার মায়ের সঙ্গে কথা বলে এবং তখন বলে যে, আপনার ছেলেটা খুব ভালো। আমি শুধু তো ভেবেছিলাম যে মানুষেরা খারাপ হয় এবং মানুষরা যে খারাপ হয় সেটা আমি জানি এবং সে বিষয়ে আমাদের খুব ধারণা আছে, কিন্তু আপনার ছেলেকে আমরা জামাই হিসেবে পেয়ে বেশ খুশি। আমার জীবনটা আচমকা যেরকম পরিবর্তন হয়ে যাবে সেটা আমরা ভাবতে পারিনি। তো তখন আরিবার মা বলে যে, ওরা এরকম ঘোরাঘুরি করছে, মেলামেশা করছে, তার থেকে ভালো আমরা বিয়ে দিয়ে দিই ওদেরকে, সেটাই বোধহয় ভালো হবে। তো যাই হোক, আমার মা তখন রাজি হয়ে যায় এবং আমারও বয়স হয়েছিল তখন 22 বছর তো হয়ে গিয়েছিল। তো আমার মা তখন রাজি হয়ে যায় এবং বলে কি, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন। এবং ওই দিন রাত্রেবেলা আরিবার মা আমাকে, আমার বোনকে এবং সকলকে নিয়ে যায় ওদের ওইখানে, ওদের সেই মহলে যাওয়ার পর আরিবাকে খুব সুন্দর করে সাজানো হয়। আরো বেশ কিছু জিনিস এখানে উপস্থিত ছিল আর ওর ভাইরা তো খুব খুশি ছিল। আর আরিবার বাবা যেহেতু একজন কামেল জিন ছিল, সে তো তার কয়টা ছেলে মেয়ের কোথায় বিয়ে হচ্ছে এই বিষয়ে তিনি তেমন খোঁজ খবর রাখতেন না, তবে খরচাপাতি ঠিকঠাক মতো তিনি দিতেন, যা যা প্রয়োজন হয় আর কি। তো আরিবার মাই এক প্রকার তার পরিবারের সমস্ত কিছু ছিল। তো ওই সময়টাতে আমাকে খুব সুন্দরভাবে সাজানো হয় এবং ওইখানে বাসর সাজানো হয় এবং আরিবার সঙ্গে আমার বিয়ে ঠিক করা হয় এবং ওই রাতে ওকে তখন আমি বিয়ে করি এবং আমি ওই দিনকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ বলে নিজেকে ঘোষণা করলাম। কারণ হচ্ছে আরিবার মতো এরকম একটা সুন্দরী মেয়ে আমি পেয়েছি, সুন্দরী বউ আমি পেয়েছি, যে কিনা আমার জীবনকে একদম অন্যরকমভাবে সমৃদ্ধ করে দিয়েছিল। তারপর ওইদিনকে আমাকে ওর সঙ্গে বাসর ঘরের ব্যবস্থা করা হয়, ওইখানেই বাসর সাজানো হয় এবং প্রথমবারের মতো আরিবার এত কাছাকাছি আমি যেতে পারি এবং সত্যি আমি অনেক আনন্দিত ছিলাম, অনেক খুশি ছিলাম, যেটা কিনা আমি ভাষা প্রকাশ করতে পারবো না। এবং আমি এত পরিমাণ আনন্দিত ছিলাম ওই সময়টাতে যে আমার আনন্দের সীমা একদম কুল পাচ্ছিল না। তো আমি বেশ কিছুদিন সেখানে ছিলাম, প্রায় 4-5 দিন ছিলাম। আমার মা সেখানে ছিল, কারণ আমার শাশুড়ি যে ছিলেন, তিনি একজন পরী ছিলেন, তিনি আমাকে আসতে দিচ্ছিলেন না। তো এর পরবর্তীতে উনি হচ্ছে গিয়ে আমার যে শ্বশুর মশাই ছিলেন, তিনি জানতে পারেন যে তার এই মেয়েটার বিয়ে হয়েছে এবং সেটা একটা মানুষের সঙ্গে। এটা শোনার পর শ্বশুর মশাই বেশ খানিকটা রাগ করেন এবং বললেন যে, একজন মানুষের সঙ্গে কিভাবে তুই বিয়ে করলি? এবং তিনি এসে আমাকে যখন দেখেন, আমার সঙ্গে কথা বলেন, তখন তিনি বলেন যে, যাই হোক, যেটা হয়েছে হয়েছে, তবে উনি আমাকে ওয়ার্নিং দিয়ে যান যে আমার মেয়েকে যদি কখনো ছেড়ে যায় অথবা কোনোদিন ধোঁকা দেই, কোনো মানুষকে বিয়ে করি, তাহলে তিনি আমাকে আস্ত রাখবেন না, এটা তিনি আমাকে বলেন। তবে তখন বললাম যে, আব্বা, এইসবের কোনো প্রশ্নই আসে না, আমি জীবনে কোনোদিন মানুষকে বিয়ে করবো না, আমি আপনার মেয়ের সঙ্গে সবসময় থাকবো। আরিবা তখন আমাকে জড়িয়ে ধরে সকলের সামনে। আমি তখন লজ্জাকে বলি, কি করছো?
ও আমাকে যে খুব বেশি ভালোবাসে সেটার প্রমাণ হচ্ছে এটা যে ও আমাকে সকলের সামনে পরিচয় করিয়ে দিয়েছে। আমাকে কখনো ছোট বলে করতো না। আমি একজন রিক্সা চালক, রিক্সা চালাই, একটা গরিব মানুষ, এসবে তিনি কখনোই মাথা ব্যথা করতো না। তো যাই হোক, তারপর থেকে আরিবার সঙ্গে আমি এখন পর্যন্ত বেশ সুখে শান্তিতে আছি। আমি জানি যে আমাদের কোনোদিন বাচ্চা হবে না, কারণ জিন এবং মানুষের মিলনের ফলে বাচ্চা হয় কি হয় না সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। তবে এটা ধরেই নিয়েছি যে আমাদের কোনো বাচ্চা হবে না। আমাদের বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে। তো এই 10 বছরের ভিতরে ওর সঙ্গে আমি আছি এবং এর মাঝখানে আমার বোনের বিয়ে হয়েছে এবং বিয়ে হওয়ার জন্য ওরা আমাকে হেল্প করেছে, যে ওদের আরিবা বিশেষ করে আমাকে হেল্প করে, ওর গহনাপাতি যা ছিল সব ওরাই দিয়েছে এবং তারপর থেকে আমরা বেশ ভালো আছি। আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে, আমার মা অসুস্থ থাকতেন এবং বাবা মারা যাওয়ার পর থেকে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছিল। তারপর থেকে তার অনেক চিকিৎসা করিয়েছি, কিন্তু চিকিৎসাতে তেমন কোনো লাভ বা ফলাফল হয়নি। কিন্তু ওই মা মারা যাওয়ার আব্বা মারা যাওয়ার পর থেকে যে রোগটা তাকে ধরেছিল সেই রোগটা আরিবা আসার পর থেকে চলে যায় আর কি। এবং আরিবা আমাকে বলেছিল যে ওদের এখানে চিকিৎসা শাস্ত্র অনেক বেশি উন্নত। তো সম্ভবত আরিবাই কিছু একটা করেছে, যেটা কিনা আমার ক্ষীণ বিশ্বাস। তো আমি এবং মা এবং আরিবা এখানেই আমরা থাকি। আমাদের যে বাড়ি আছে সেই বাড়িটা আমি অনেক উন্নতি করেছি 10 বছরে। আমি যে রিক্সা চালাতাম সেই রিক্সা চালানোর যে পেশাটা সেটা বাদ দিয়ে আমি ব্যবসায় ঢুকেছি এবং এখন আল্লাহ দিলে আমি বেশ ভালো আছি এবং বেশ সুখে স্বাচ্ছন্দ্যে আছি। আরিবা বেশিরভাগ সময় এখানে থাকেন না, ও থাকে ওইখানে, রাত্রেবেলা এখানে আসে এবং আমার মা এতে করে খুব খুশি যে তার পুত্রবধূ এরকম ভালো একজন পরী বা জিন যেই হোক না কেন। তো সব মিলিয়ে আমি এখন বেশ সুখী এবং আনন্দে আছি। আশা করি আমাদের জন্য আপনারা দোয়া করবেন যারা আমাদের ঘটনাটি শুনছেন। তো সকলের কাছে আমরা দোয়া প্রার্থী। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। প্রতিদিনকার মতো কন্টিনিউ আরজি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করুন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে আপনারা আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন এবং লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।